আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে ৩টি স্টক নিয়ে কথা বলা হবে, যে ৩টি স্টক কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত রয়েছে। মানে এরা পাইপ তৈরি করে। আর আপনারা জানেন যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কিন্তু পাইপের ব্যবহার আবশ্যিক। সে আপনি রাস্তাঘাট হোক, ব্রিজ হোক, বিল্ডিং হোক, ড্রেন হোক, সব ক্ষেত্রে কিন্তু পাইপের ব্যবহার দরকার। মানে এটা কিন্তু পুরোপুরি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরেরই আর কি এই কোম্পানিগুলো, এদের কাজগুলো। তো আপনারা জানেন যে আমাদের দেশ গ্রোয়িং কান্ট্রি, মানে আগামী 10-20 বছরে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বড়সড় পরিবর্তন আসবে। এক্ষেত্রে এই সেক্টরে কাজ করা কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বড়সড় পরিবর্তন আসবে, যেটা বিশেষজ্ঞরা বলছে। তো এই যে পাইপিং সেক্টরে যে কোম্পানিগুলো, তার মধ্যে একেবারে প্রথম সারির 3টি কোম্পানি এগুলো। তো এই কোম্পানিগুলো বিজনেস প্রচণ্ড স্ট্রং রয়েছে। এদের ডেটাগুলো, এদের যে বিজনেসের যে ব্যাপার স্যাপারগুলো, সেগুলো দেখলেই বুঝতে পারবেন। তো সেগুলো নিয়ে এই ভিডিওটি, তার যে ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, বিজনেস, এগুলো নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। যাই হোক, চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে অ্যাস্ট্রাল লিমিটেড। এটা মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে কিন্তু মার্কেট লিডার। এমনি ব্যবসায়িকগত দিক দিয়েও কিন্তু এদের ব্যবসা প্রচণ্ড বড় ব্যবসা এবং প্রচণ্ড এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড বড়। তো এই কোম্পানি দেখুন, এদের প্রোডাক্টগুলো, এদের যত ধরনের প্লাস্টিকের যে পাইপের যে প্রোডাক্টগুলো হয়, সে প্লাম্বিং পাইপ হোক, তারপরে ড্রেনেজ, তারপরে ফিডিংয়ের জন্য বা এগ্রিকালচার পাইপ তার ফিডিংয়ের জন্য, ওয়াটার ট্যাঙ্ক, ইন্ডাস্ট্রিয়াল পাইপ, কেবল প্রোটেকশনের জন্য যে পাইপগুলো হয়। এছাড়াও কিন্তু এদের যে আরেকটা রেভিনিউ আসে অ্যাডিসিভ সেক্টর থেকে। তাছাড়াও অন্যান্য প্রোডাক্ট রয়েছে, যেমন সলভেন্ট সিমেন্ট, তারপরে ইনসুলেশন টিউব, স্পেশালিটি ফিটিং, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। প্রোডাক্ট রেঞ্জটা কিন্তু এদের এই পাইপিং সেক্টরে সবচেয়ে বড় রয়েছে। তো এই কোম্পানি যদি দেখেন 25টি দেশে এদের কিন্তু প্রোডাক্ট সাপ্লাই দেয়। শুধু আমাদের দেশে বড় রেভিনিউটা আসে, কিন্তু বিদেশের সঙ্গেও কিন্তু এদের ব্যবসা রয়েছে। এদের বিজনেস নেটওয়ার্ক অনেকটা বড়। এদের ডিস্ট্রিবিউটরের সংখ্যাই রয়েছে 1150-এর উপরে আমাদের দেশে, আর ডিলারের সংখ্যা 3,65,000-এর উপর। তো বুঝতে পারছেন কত বড় বিজনেস নেটওয়ার্ক রয়েছে। ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে 14টার মতো। এটা 1996 সাল থেকে ব্যবসা করছে। তো বুঝতে পারছেন এদের ব্যবসা কিন্তু প্রচণ্ড শক্তিশালী ব্যবসা। তো এদের এখন রিটার্নটা দেখে নিন। আর আপনি যদি এদের দেখেন যে মার্কেট শেয়ার আর কি 9% প্লাস্টিক পাইপের ক্ষেত্রে মার্কেট শেয়ার তাদের দখলে, ইনফ্রা পাইপের ক্ষেত্রে 4% মার্কেট শেয়ার তাদের দখলে, এবং প্রত্যেক বছর 15% সিএজিআর হিসেবে কিন্তু তারা বাড়ছে। তো তাদের বৃদ্ধিটাও কিন্তু অসাধারণ রয়েছে। এখন দেখুন তাদের শেয়ার দরের গ্রোথটা কেমন রয়েছে। গত এক বছরে 45%-এর মতো কিন্তু একটা মোটামুটি রিটার্ন দিয়েছে। তো একটা কিন্তু কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন চার্টটা দেখলে। 5 বছরের রিটার্ন দেখুন, মানে গত 2-3 বছর ধরে কিন্তু কোনো রিটার্ন দেয়নি। তা সত্ত্বেও মোটামুটি 271% বড়সড় রিটার্নে বসে রয়েছে যারা লং টার্ম ইনভেস্টর, যারা 5 বছর ধরে হোল্ড করছেন। তো বড়সড় কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা কারেকশন এসেছিল বড়, সেখান থেকে কিন্তু ইদানিং ঘুরে দাঁড়িয়েছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। আর যে কোনো স্টকে এন্ট্রিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এন্ট্রি যে টাইমিংটা। এক্ষেত্রে যে কারেকশন বা কনসলিডেশন ফেজগুলো যায়, সেগুলো কিন্তু মানে সুযোগ আর কি এন্ট্রির ক্ষেত্রে। তো অবশ্যই এই ব্যাপারটা ভাবতে পারেন। তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন, 51,000 কোটি এর মার্কেট ক্যাপিটাল, 92 রয়েছে পি, রিটার্ন অন ইকুইটি রয়েছে 17.9, বুক ভ্যালু 108 রয়েছে, বর্তমানে 1935 টাকায় চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.16% হিসেবে। এখন দেখুন বিজনেসের গ্রোথটা কেমন চলছে এদের। তো লং টার্ম হিসাবে যদি দেখেন ইয়ারলি ওয়াইজ, 2018-তে 2,000 কোটি ছিল এদের সেলস, এখন সেটা 5,000 কোটি, 5,500 কোটি ছাড়িয়ে গিয়েছে, আরও তো অ্যাড হবে, ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। আর এদের যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন, তখন ছিল 176 কোটি, এখন সেটা 570 কোটি, এবং এটা আরও যুক্ত হবে। তো প্রত্যেক বছরই কিন্তু সুন্দর করে তারা গ্রো করছে। তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিটটা দেখেন, 2,875 কোটির এদের রিজার্ভ রয়েছে, সেটা খুব দ্রুত গ্রো করছে। 2018-তে ছিল 1,000 কোটি, এখন সেটা 3,000 কোটির কাছাকাছি। আর ঋণ যদি দেখেন, 98 কোটির মতো ঋণ দেখাচ্ছে, সেটা লং টার্মে রয়েছে 27 কোটির মতো মাত্র, আর বাকিটা লিজ লায়াবিলিটি আর শর্ট টার্মে রয়েছে। তো যার হাতে 2,800 কোটির ক্যাশ রয়েছে, তার কাছে এটুকু ঋণ কোনো ঋণই না, যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, 54%-এর মতো রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 19%, ডিআই রয়েছে 13%, আর পাবলিক রয়েছে 12%-এর মতো। মানে এফআই ডিআইরা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টেড এই কোম্পানির প্রতি। দেখুন এফআইরা ইদানিং হোল্ডিং বাড়িয়েছে, 13% থেকে 19% হয়েছে, যেখানে সামান্য কিন্তু প্রফিট বুকিং করেছে হচ্ছে ডিআই এবং যে প্রোমোটার, কিন্তু পুরোটাই প্রায় কিন্তু এফআই নিয়ে নিয়েছে। পাবলিকও কিন্তু কিছুটা কম গিয়েছে, 13% ছিল, এখন 12% হয়েছে। তো যথেষ্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্ট্রং রয়েছে, এর ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে, এর যে সেলস প্রফিটেবিলিটির গ্রোথ তো জবরদস্ত রয়েছে। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনার বিবেচনার মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, মার্কেট ক্যাপিটাল অনুযায়ী এটা দ্বিতীয় নাম্বারে রয়েছে, যেটা সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এটা মার্কেটে ভীষণ পপুলার নাম এবং বিজনেস মোটামুটি 1-2 নম্বরে খুব পাশাপাশি আর কি তারা রয়েছে। তো এই কোম্পানির বিজনেস দেখলেও এদের দেখুন 55টির উপর দেশের সঙ্গে এরা ব্যবসা করছে। ডিস্ট্রিবিউশনও এতে রয়েছে 4,750। তারপরে 29টি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে। আর এদের মার্কেট ক্যাপিটাল 50,000-এর পর, মানে কাছাকাছি আর কি এই দুটো কোম্পানি। এই পাইপিং সেক্টরে কিন্তু এই দুটোই বলতে গেলে প্রথম এবং দ্বিতীয় থাকে। 1942 সাল থেকে কিন্তু এরা ব্যবসা করছে। তো এই কোম্পানির যদি দেখেন যে রিটার্নটা গত 1 বছরে মোটামুটি 54% মতো রিটার্ন দিয়েছে। 5 বছরে দেখুন 250% মতো রিটার্ন দিয়েছে। অল টাইম হাই থেকে কিন্তু এখন কারেকশনে রয়েছে মোটামুটি 20%-এর আশেপাশে। তো এর যদি চার্টটা দেখেন, দেখুন একটা কিন্তু গতির পরে একটা কারেকশন আসে, আবার গতি, আবার কারেকশন, এবার আরও গতি হওয়ার পর কিন্তু আবার কারেকশনে চলে এসছে। তো এই স্টকগুলির ক্ষেত্রে এটাই একটা ব্যাপার রয়েছে যে আপাতত প্রত্যেকটি কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 49,000 কোটির মার্কেট ক্যাপিটাল, পি 46 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 21 রয়েছে, বুক ভ্যালু 363 রয়েছে, বর্তমানে 3,919 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.66% হিসেবে। এখন দেখুন বিজনেসটা কেমন গ্রোথ রয়েছে। 2018-তে এর যে সেলস ছিল 4900 কোটি, সেটা এখন 9,700 কোটি, মানে প্রায় দ্বিগুণ করে ফেলেছে এই কয়েক বছরে। প্রত্যেক বছরই কিন্তু তারা গ্রো করছে। দেখুন 5,000 থেকে 5,500 হলো, তারপরে 6,000 হলো, তারপরে 7,000, তারপরে 9,000, 9,500, এবার 10,000 হয়তো পেরিয়ে যাবে যেহেতু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। প্রফিটেবিলিটি দেখুন তখন ছিল 432 কোটি, এখন 1,000 কোটি, মানে দ্বিগুণের চেয়ে বেশি হয়ে গিয়েছে তাদের প্রফিটেবিলিটি এই কয়েক বছরেই। তো প্রত্যেকটিরই কিন্তু গ্রোথ কিন্তু খুব সুন্দর রয়েছে এবং এটা কিন্তু আরও বড় গ্রোথ আসবে যেটা বিশেষজ্ঞরা বলছে। তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন, 4,580 কোটি শক্তপোক্ত রিজার্ভ রয়েছে, আর ঋণ নেই বললেই চলে। 44 কোটির ঋণ রয়েছে, যার কাছে 4,500 কোটির দেখুন শর্ট টার্মে লং টার্মে কোনো ঋণই নেই, মানে একেবারে ঋণমুক্ত কোম্পানি এটা। আর যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি রয়েছে, মানে এক প্লাস কিন্তু এর যে ব্যালেন্স শিটটা রয়েছে দেখুন, শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতে 48%, 49%-এর কাছাকাছি রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 24%, ইদানিং দেখুন 18% ছিল, মানে রেগুলার বেসিসে কিন্তু এফআইরা হোল্ডিং বাড়াচ্ছে, 8% থেকে 16% হলো, তারপরে 18% হলো, এখন 24%, 24.5%। আর ডিআইরা কিন্তু সামান্য প্রফিট বুকিং করছে, যেটুকুই তারা হোল্ডিং কমাচ্ছে সেটা কিন্তু এফআইরা কিনে নিচ্ছে। আর পাবলিক রয়েছে 14%-এর মতো, ইদানিং পাবলিকও কিন্তু হোল্ডিং কমাচ্ছে। তো এফআই, ডিআই, প্রোমোটার সকলেই কিন্তু ভরে ভরে রয়েছে এবং তারা কিন্তু তাদের হোল্ডিং কিন্তু অক্ষত রাখছে, বরঞ্চ বাড়াচ্ছে। তো এই কোম্পানিগুলো অবশ্যই ভরসাযোগ্য কোম্পানি, সেজন্যই কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এদের প্রতি এত আগ্রহ রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা কিন্তু নজরের মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে এটা এদের মধ্যে স্মল ক্যাপ, এটা ইমার্জিং একটা প্লেয়ার, যেটা হচ্ছে প্রিন্স পাইপ এবং লিমিটেড, যেটাও কিন্তু খুব ভালোভাবে ব্যবসা করছে বাজারে এই মার্কেটে আর কি। তো এদের প্রোডাক্ট রেঞ্জও কিন্তু বিশাল রয়েছে, পাম্পিং, ইন্ডাস্ট্রিয়াল, ড্রেনেজ পাইপ, আন্ডারগ্রাউন্ড পাইপ, এগ্রিকালচার, বোরওয়েলের জন্য, মানে বিভিন্ন যত ধরনের পাইপ হয় আর কি, প্লাস্টিক পাইপ, সেগুলো কিন্তু তারা তৈরি করে। এই প্রোডাক্টের এক্ষেত্রে কিন্তু তারাও মোটামুটি মার্কেট 5%-এর মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। তো এই কোম্পানির আপনি যদি দেখেন, এদের মোটামুটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে বর্তমানে 60টি, আর তাদের ডিপোর্টস রয়েছে 9টির মতো। তো এটা এখন গ্রোয়িং অবস্থায় রয়েছে আর কি। সেগুলো এর আগেরগুলো যেমন অলরেডি একটা বড়সড় নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে, এটারও কিন্তু নেটওয়ার্ক দিন দিন বাড়ছে। তো এর যদি গ্রোথটা দেখেন, গ্রোথটা দেখলেই বুঝতে পারবেন। তার আগে দেখে নিন এর শেয়ার দরে, এর শেয়ার দরে কিন্তু একটা কারেকশন চলছে। দেখুন গত 1 বছরে কোনো রিটার্নই দেননি, আর গত 5 বছরে যারা হোল্ড করছেন তারা কিন্তু 269% রিটার্নে বসে রয়েছেন, আর বড় সড়ো একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আপনি যদি হাই থেকে দেখেন, মোটামুটি এখনও কিন্তু 30%-এর উপরে কারেকশনে রয়েছে, 35-40%-এর কাছাকাছি, 561 টাকায় চলছে। তো এই ক্ষেত্রে প্রত্যেকটি স্টকের ক্ষেত্রেই দেখলেন যে প্রত্যেকটি কিন্তু কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু এন্ট্রির ক্ষেত্রে সুযোগ হতে পারে, কারণ তাদের ব্যবসার কিন্তু গ্রোথ ঠিকঠাক রয়েছে, প্রত্যেক বছর সেলস বাড়ছে, প্রফিটেবিলিটি বাড়ছে, আর এদিকে কিন্তু শেয়ার দরে তাদের কিন্তু গ্রোথটা নেই গত 2-2.5 বছর ধরে। তো এগুলোই কিন্তু ভালো কোম্পানির ক্ষেত্রে সুযোগ হয়ে দাঁড়ায়। যারা প্রো ইনভেস্টর তারা কিন্তু এগুলোর জন্য অপেক্ষা করে। আর আমাদের রিটেল ইনভেস্টররা তার ঠিক উল্টোটা করে, যেগুলো যখন এই অবস্থায় রয়েছে কোনো রিটার্ন দিচ্ছে না, তখন কিন্তু এগুলোর প্রতি আর ভালো লাগা জন্মে না। যখন এটা দৌড়তে শুরু করবে তখন কিন্তু সেটা নজরে আসবে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 6,217 কোটির মার্কেট ক্যাপিটাল, প্রাইস এর্নিং রেশিও 29 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 9%-এর আশেপাশে রয়েছে, বুক ভ্যালু 131 রয়েছে, 562 টাকায় চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না। এখন বিজনেসের দেখুন, বিজনেসে কেমন তাদের বাড়ছে কি না।
2018-তে এদের যে সেলস হতো 1315 কোটি, পরের বছর হলো 1500 কোটি, তারপরে 1600 কোটি, তারপরে 2000 কোটি, 2600 কোটি, 2700 কোটি, আর এখন পর্যন্ত 2600 কোটির কাছাকাছি, যেটা কিন্তু আরও অ্যাড হবে যেহেতু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। আর প্রফিটেবিলিটি যদি দেখুন 2019-এ ছিল 82 কোটি, এখন সেটা 222 কোটি। মানে লং টার্ম হিসেবে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে এই কোম্পানিটিরও। তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিট দেখেন, 1338 কোটি এতে রিজার্ভ রয়েছে, যেটা খুব দ্রুত গ্রো করছে। 2018 ছিল মাত্র 227 কোটি, প্রত্যেক বছরই কিন্তু তারা তাদের রিজার্ভ বাড়াচ্ছে। আর ঋণ যেটুকু ছিল এখন কিন্তু কমিয়ে ফেলেছে। দেখুন লং টার্মে যেটুকু ঋণ ছিল এখন একেবারেই জিরো, যেটুকু রয়েছে শর্ট টার্মে রয়েছে। তো এটারও কিন্তু ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে। তো এক্ষেত্রে এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, সেক্ষেত্রেও দেখবেন প্রায় 61% মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে প্রায় 6%-এর কাছাকাছি, ডিআই রয়েছে 18%-এর ওপরে। আর ইদানিং ডিআইরা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে, 15% থেকে এখন 18% হয়ে গিয়েছে। আর লং টার্মে দেখলে এফআইও কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে ধীরে ধীরে। 2020-তে 1% হয়েছিল না, পরে 2% হলো, 3% হলো, 6% হলো, এখন সামান্য প্রফিট বুকিং করেছে, 5% হয়েছে। তো এইটুকু প্রফিট বুকিং এগুলো মাঝে সাঝে হয়ই। তো পাবলিক রয়েছে 14%-এর মতো, ইদানিং হোল্ডিং কমিয়ে দিয়েছে পাবলিক। মানে আমাদের মতো রিটেল ইনভেস্টাররা তো এই এত বড় কনসলিডেশন ফেজ কিন্তু সহ্য করার মতো থাকে না, অত ধৈর্য থাকে না, কিন্তু এটারই সুযোগ তোলে এফআই দিয়ে। এটা দেখুন হোল্ডিং কিন্তু তারা ধীরে ধীরে বাড়াচ্ছে। তো যাই হোক, এই তিনটি কোম্পানি দিয়ে যে দেখলেন, এগুলো একেবারে এই পাইপিং সেক্টরে কিন্তু একেবারে প্রথম সারি কোম্পানি এবং খুব ভালো রকম ব্যবসা করছে। এতে ব্যবসার বিজনেস নেটওয়ার্ক বুঝতেই পারলেন। বিশেষ করে এটা তো ছোটো ধরনের কোম্পানি, কিন্তু আগের দুটো কিন্তু একেবারেই টপে রয়েছে। তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো। তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, যা অনুভব করছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। তো আপনারা এই কোম্পানি সম্বন্ধে আপনাদের কী ধারণা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর এগুলো যতই হোক, শেয়ার বাজার সবসময় রিস্কি হয়, সেহেতু ইনভেস্টমেন্ট আগে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।